ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সার রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ, ইট কজেস ক্যান্সার। শীতলগঞ্জের প্রতিদিন রাতে ঘুরে বেড়ায় একটা টোটো। কেউ দূর থেকে দেখলে ভাবে হয়তো গভীর রাতে যাত্রী নামিয়ে কোনো টোটোওয়ালা বাড়ি ফিরছে, কিন্তু টোটোটা কখনো এক রাস্তা দিয়ে বারবার পাক খাচ্ছে, আবার উন্মাদের মতো গোটা রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলেছে। যদি একবার সাহস করে কেউ সেই দিকে টর্চ ফেলে, তার দৃষ্টি স্থির হয়ে যাবে একভাবে, কারণ টোটোটাতে কোনো চালক নেই। কোথায় চলছে রোজ, কি চাইছে সে, জানতে হলে শুনতে থাকুন দেবোত্তমদের কলমে মধ্যরাতের টোটো। কুয়াশা ঘেরা শীতলগঞ্জের বাজার, ঘুটঘুটে অন্ধকার যেন ছেয়ে আছে চারিদিকে। শুধু বাজারের মাঝখানে পঞ্চায়েত থেকে দেওয়া সোলার লাইটটা জ্বলছে, আর তাকে ঘিরে কাঁপতে কাঁপতে জবুথবু হয়ে এই শীতের রাতে শুয়ে আছে একসঙ্গে অনেকগুলো কুকুর। হঠাৎ কুকুরগুলোর চোখে দূর থেকে একটা আলো এসে পড়তেই কুকুরগুলো সব দৌড়ে পেছনে তাকিয়ে সম্মিলিতভাবে প্রচন্ড জোরে চিৎকার করে ডাকতে শুরু করল। বাজারের মধ্যের অন্ধকারে একটা দোকানের সামনে থেকে সেই আলোটা এসে পড়েছে। শুধু সামনেই নয়, একটু একটু করে যেন সেটা এগিয়ে আসছে সামনের দিকে। বাজারের কুকুরগুলো সারিবদ্ধভাবে সেই আলোটার দিকে ছুটে যেতেই প্রচন্ড জোরে কিছু একটা নিমেষের মধ্যে চলে গেল। কুকুরগুলো আর বেশি দূর এগিয়ে না গিয়ে খানিকটা পিছিয়ে চিৎকার করে ডাকতে থাকলো এক নাগারে। গ্রামের বড় রাস্তার একধারে টোটোটা থামিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পাশের ঝোপের একধার দিয়ে নেমে বাথরুম করছিল গগন। সে কাজ সেরে ফিরে আসতে হঠাৎ রাস্তার উপর প্রচন্ড জোরে একটা আওয়াজ শুনতে পায়। সে রাস্তায় উঠে এসে দেখল তার টোটোর সামনের দিকের একটা লাইটের কাঁচ ভেঙে গেছে। রাস্তার সামনে তাকিয়ে দেখল গগন একটা টোটো ঝড়ের গতিতে সামনের রাস্তা দিয়ে যাচ্ছে। সেটা দেখে গগন চিৎকার করে বলল, ওই কানা নাকি নাকি বোতল খেয়ে গাড়ি চালাচ্ছিস? দিলি তো আমার গাড়ির সামনের লাইটের কাঁচটা ভেঙে। দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? না পারলে আয় আমার কাছে শিখে নিস। কিন্তু গগনের কথাগুলো বোধহয় সেই টোটো চালকের কান অবধি ঠিক পৌঁছাল না। টোটোটার দিকে তাকিয়ে গগন আবার চেঁচিয়ে বলল, টোটোর বেগ দেখাচ্ছিস আমাকে? দাঁড়া বেটা, একে তো আমার টোটোর কাজ ভাঙলি, তার ওপর আবার নিশ্চিন্তে যাচ্ছিস। তোকে এখনই দেখাচ্ছি মজা। গগন তার টোটোতে উঠে সামনের টোটোটাকে ধরার জন্য চাবি ঘুরিয়ে অন করে স্পিড বাড়াতে লাগলো। খানিকটা সামনেই টোটোটা যাচ্ছে, কিন্তু খুব অদ্ভুতভাবে যখনই গগনের মনে হচ্ছে যে সামনের টোটোটাকে প্রায় ধরেই ফেলবে, তখনই কেমন যেন আরো খানিকটা টোটোটা এগিয়ে যাচ্ছে। টোটোর মধ্যে থেকে গগন চেঁচিয়ে বলল আবার, এই শালা থাম বলছি, নেহাত এখন রাত। এখন যদি তোকে বাজারে পেতাম এমন কেলাতাম না, উঠে আর দাঁড়াতে পারতিস না। থাম বলছি, থাম শালা। আমাকে তো চিনিস না, তুই যদি এখন না দাঁড়াস কাল থেকে কিন্তু তোকে আর বাজারে ঢুকতে দেব না। থাম বলছি, থাম। টোটোটা হঠাৎ থেমে গেল, আর সেটা দেখে গগনও টোটোটা থামিয়ে নামতেই যাচ্ছিল। এমন সময় আবার টোটোটা ঝড়ের গতিতে সামনের একটা সরু রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলো। দাঁড়া বেটা, এভাবে শুনবি না তুই। ফাজলামি করছিস আমার সাথে এত রাতে? খুব টোটো নিয়ে ভেলকি দেখাচ্ছিস। আরে আমিও তো টোটোওয়ালা রে। দাঁড়া, আর কতক্ষণই বা দৌড়াবি?
ওই তো, যে রাস্তা দিয়ে দৌড়াবি ভাবছিস, ও রাস্তা দিয়ে আর বেশি দূর যেতে পারবি না তুই। সামনেই তো বড় পুকুর। দাঁড়া বেটা, আজকে তোকে ধরে তবেই আমি ঘরে যাব। এই বলে টোটোটা স্টার্ট দিয়ে গগনও সেই সরু রাস্তাটা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য এগোচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ সরু রাস্তাটার বদলে সোজা রাস্তাটা দিয়ে টোটোটাকে যেতে দেখল গগন। আর নিজের মাথা ঠিক রাখতে পারল না। রাগে গজগজ করতে করতে সে বলল, এ বেটা চোখে ধুলো দিচ্ছে আমাকে। ওই রাস্তাটা দিয়েই তো যাচ্ছিলি, আবার সোজা রাস্তায় গাড়ি ঘুরিয়ে এলো কখন? আজকে কুয়াশাও এমন ভাবে পড়েছে, দাঁড়া একবার তোর নাগাল খালি পাই আমি। টোটোটাকে নিয়ে গগন রাস্তাটার আরো খানিকটা এগিয়ে যেতেই দেখল টোটোটা থেমেছে রাস্তার এক পাশে। সেটা দেখে গগন নিজেই গাড়ির ব্রেক কষে চেঁচিয়ে বলল, কিরে বেটা, থেমে গেলি যে? যা, ব্যাটারি ফুরিয়ে গেল নাকি? খুব তো গাড়ির ব্যাগ দেখাচ্ছিলি। দেখি দেখি একবার তোর মুখটা দেখি। এই বলে মোবাইলের আলোটা আবার চালিয়ে সামনের টোটোটার দিকে আলোটা ফেলে ঝুঁকে তাকালো গগন। কিন্তু টোটোর সামনের বসার জায়গাটা ফাঁকা। সে খানিকটা চমকে উঠল সেই দৃশ্য দেখে। বলল, এ কি, টোটোটাতে কেউ তো নেই। তাহলে টোটোটা চালাচ্ছিল কি? নাকি নাকি টোটোটা রেখে আবার আমার ভয়ে পালালো? কিন্তু কিন্তু তা কি করে হয়? গাড়িটা চলছিল, আমি স্পষ্ট দেখেছি। আর টোটো থেকে তো কাউকে নামতেও দেখিনি। হঠাৎ পেছন থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। এই দাদা, যাবেন নাকি? গগন প্রথমে গলার আওয়াজটা শুনতে পেয়ে খানিকটা চমকে উঠেছিল। সে পেছনে ঘুরে বলল, কে কে? হ্যাঁ, কোথায় যাবেন এত রাতে? লোকটা বলল, আমার নাম অধীর। এই যাব বলতে কি, ওই রাস্তায় খানিকটা আরো এগিয়েই নামবো। আসলে পাশের গ্রামে গেছিলাম তো একটা জরুরি কাজে, সেখান থেকে ফিরতে গিয়েই প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর আসার পথে কোনো কিছুই পেলাম না যে ফিরে আসবো, তাই হাঁটতে হাঁটতে এই গ্রামে ফিরতে গিয়ে রাতও হয়ে গেল। যদি আপনি আমাকে একটু নিয়ে যেতেন তাহলে খুবই উপকারী হতো দাদা। আচ্ছা আচ্ছা, উঠে আসুন। গগন টোটোটা চালাতেই হঠাৎ তার পেছনে দাঁড় করানো ওই চালকবিহীন টোটোটা আবার পেছন পেছন চলতে শুরু করল। গগন মনে মনে ভাবল, নির্ঘাত ওই টোটোওয়ালা কোথাও একটা তাকে দেখে খাপটি মেরে লুকিয়েছিল, এখন পালাতে চাইছে সুযোগ বুঝে। গগন একবার পেছনে ঘুরে তাকিয়ে সিটে বসে থাকা লোকটাকে বলল, আপনি একটু বসুন দাদা, আমি আসছি। লোকটা কিছু বলল না, শুধু একবার মাথা নাড়ালো। গগন টোটো থামিয়ে সেই পেছনে টোটোটার কাছে যেতেই টোটো রাস্তার মধ্যেই থেমে গেল। টোটোটার সামনে এখনো কেউ বসেনি। তাহলে গাড়িটা চলবেই বা কিভাবে? হঠাৎ টোটোটার পেছনে বসার জায়গায় দুটো পা দেখতে পেল গগন। সে পেছনের সিটে আলো ফেলতেই সেই অধীর নামের লোকটার গলার আওয়াজ সে শুনতে পেল। আমাকে বুঝি মারবেন? গগন কিছুই বুঝল না। লোকটা তো তার টোটোর মধ্যেই বসেছিল, কোথাও একটা যাবেও তো বলল, কিন্তু লোকটা এই গাড়িতে কখন এলো আর কিভাবেই বা পেছনের সিটে শুয়ে আছে? তাহলে কি এই লোকটাই এই টোটো ড্রাইভার? এতক্ষণ ধরে তার চোখে ধুলো দিচ্ছিল। লোকটা আবার বলল, পাকস্থলের সামনের হাড়ে ফুটো আছে, সেটি ডাক্তার বলেছে, তাই আমি বেশি দৌড়াতে পারি না, ওই একটু জিরোচ্ছিলাম। হঠাৎ গগনের টোটো থেকে আবার সেই লোকটার গলার আওয়াজ শুনতে পেল গগন। লোকটা তাকে বলল, আরে তাড়াতাড়ি এসে গাড়িটা এবার চালাও। আবার তার সামনের গাড়ি থেকে সেই লোকটাই গগনকে হাত জোড় করে বলছে, আমাকে মারবেন না,
আমি আসলে গাড়িটা আস্তে চালাতেই চেয়েছিলাম, কিন্তু কুয়াশা ছিল তো, তাই হয়তো। গগন কিছুই বুঝল না। একটা লোক কিভাবে দু জায়গায় একসঙ্গে কথা বলতে পারে? গগন পেছনে তাকিয়ে দেখল তার টোটোর মধ্যে থেকে লোকটা নেমে এলো, আর সামনের ওই সিটের মাঝখানে শুয়ে থাকা লোকটাও ধীরে ধীরে উঠে আসছে গগনের দিকে। সে শুধুই হতভম্বের মতো হাতের মোবাইলটা নিয়ে রাস্তার এপাশে ওপাশে তাকাচ্ছে। গগন লোকটাকে দুই দিক থেকে এগিয়ে আসতে দেখে সে দৌড়ে তার টোটোয় উঠে আবার টোটোটা নিয়ে সামনে এগোতেই যাচ্ছিল। হঠাৎ ঝড়ের গতিতে গগনের পেছনে থাকা ওই টোটোটা কেমন যেন সামনে এসে তার পথ আটকে দাঁড়াল। গগন একবার চিৎকার করে বলল, কে 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 হ্যাঁ কে তুমি? কি কি চাও তুমি? কি চাও কি চাও তুমি? তুমি কি চাও? সেই টোটোটার সামনে বসার জায়গা থেকে হঠাৎ একটা কালচে অবয়বকে বসে থাকতে দেখল গগন। তারপর সেই চেনা গলার আওয়াজ সে আবার যেন শুনতে পেল। গলার আওয়াজটা সেই অধীর নামের লোকটার, কিন্তু এবার যেন তা কেমন খসখসে শোনাচ্ছে। সে গগনকে বলল, কেন রে, তুই তো আমার পিছু করলি? আমি কি তোকে বলেছি আমার পিছু পিছু আয়? তুই তো আমার টোটোর পিছন পিছনই এলি। নে, আমাকে নাকি ওই তলাতে তুই নাকি ঢুকতে দিবি না? হায়, আমি তো এখন তোর সামনেই দাঁড়িয়ে আছি রে। ভালো করেছিস, অনেক হিসেবই বাকি রে, 5 মাস আগের হিসেব। এই বলে সেই অবয়বটা এবার প্রচন্ড জোরে হাসতে শুরু করল। গগন কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু লোকটার শেষের কথাটা শুনে কেমন যেন সে নিজেই কেঁপে উঠল একবার। সে বুঝতে পেরেছে এতক্ষণ তার সঙ্গে যা ঘটেছে তা স্বাভাবিক নয়, কিন্তু মরা মানুষ কি করে ফিরে আসতে পারে? সেই 5 মাস আগের অধীর নামের লোকটা তো মারা গেছে, তাহলে সে কি করে আসতে পারে ফিরে? আবার আবার ফিরে এসে সে কি চায়? এসব প্রশ্ন যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল গগনের। সামনের টোটোটা ধীরে ধীরে গগনের সামনে এসে দাঁড়ালো। গগন টোটো থেকে নেমে পালাবার চেষ্টা করল, কিন্তু 2 পা এগিয়েই তার পা দুটো যেন বরফের মতো জমে গেল। অধীর টোটোর ভেতর থেকে তার প্রকাণ্ড একটা হাত বের করে গগনের গলার কলার থেকে ওকে নিয়ে এলো টোটোর ভেতরে। গগন কয়েকবার চিৎকার করল, কিন্তু সেই চিৎকার বোধহয় বৃথাই হল, কারোর কান অবধি আর পৌঁছালো না। গগন কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে একবার বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? তোমাকে তো ওই 3 জন মেরেছে। আমি কি করেছি? সেই অবয়বটা বলল, করিসনি মানে? মনে করে দেখ, সেদিন তুই তো ওদের উস্কেছিলি আমাকে মারার জন্য, আর আজ আমি তোকে নিজের হাতেই মারবো। তখন দেখিস মরতে কেমন লাগে। হঠাৎ রাস্তার সামনের দিক থেকে 2টো প্রকাণ্ড হলদে আলো ক্রমশই এগিয়ে আসতে দেখল গগন। আলোটা কাছে আসতেই গগন একবার থমকে থমকে বলল, না না না। কিন্তু তার পাশে বসা সেই অধীর গগনের কানে ফিসফিস করে বলল, এনে এনে তোকে আমি ছেড়ে দিলুম। টোটোটাকে রাস্তার এক পাশে থামিয়ে প্রচন্ড জোরে আগত একটা ট্রাকের সামনে গগনকে ছুঁড়ে ফেলে দিল অধীর। গগন প্রচন্ড জোরে একবার চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে সেই গতিশীল ট্রাকটা তাকে পিষে দিয়ে চলে গেল। গগনের ছিন্ন বিচ্ছিন্ন থেতলে যাওয়া দেহটা আষ্টে পৃষ্ঠে দলা পাকিয়ে পড়ে থাকলো রাস্তার মধ্যে।
রাস্তার একপাশে সেই দাঁড়িয়ে থাকা টোটোটা আবার ঘুরে এসে দাঁড়ালো রাস্তার মাঝ বরাবর গগনের মৃতদেহটার সামনে। তারপর সে টোটো থেকে নেমে গগনের সেই তলা পাকানো শরীরটাকে যতটা সম্ভব তুলে নিয়ে টোটোটার পেছনের বসার জায়গাটার সিটের মাঝখানে যতটা সম্ভব তুলে নিল, আর বাকি অংশগুলো সেইভাবেই রাস্তার মধ্যেই লেগে থাকলো। টোটোটা আবার চলতে শুরু করলো রাস্তার সামনের দিকে। সেই টোটোর ভেতর থেকে অধীরের একটা উল্লাসের হাসির শব্দ যেন শীতের আধারচ্ছন্নতাকে আরো বেশি গভীর করে দিল ধীরে ধীরে। টোটোটা কেমন যেন মিলিয়ে গেল অন্ধকারে। পরের দিন সাত সকালে শীতলগঞ্জের বাস স্ট্যান্ডে একটা বাসকে ঘিরে অনেকক্ষণ ধরে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। পুলিশও ঘটনাস্থলে এসেছে, সাথে খবরের কাগজ ও নিউজ চ্যানেলের লোকেরা। বাসের ভেতর থেকে একটা ব্যাগের মধ্যে নাকি একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহের অংশ পাওয়া গেছে। পুলিশ এসে সেই বাসের ড্রাইভারকে ডেকে বলল, আপনারই বাস তাহলে? বাস ড্রাইভার বলল, আগে স্যার, এটা আমারই বাস। ঠিক কখন এসব দেখেছিলেন? সকালে স্যার, গাড়ি স্ট্যান্ড থেকে বাইরে বের করবার জন্য বাসে উঠেছিলাম। দুটো বাসের পরে আমার বাসটা বের করতে যাব, এমন সময় হঠাৎ নাকি একটা উগ্র গন্ধ পেয়ে সেই দিকে তাকাতেই দেখলাম বাসের পেছনের সিটের সামনে ওসব পড়ে আছে। বিশ্বাস করুন স্যার, আমি আর কিছু জানি না। আমার গাড়ির খালাসি বাইরে চা খাচ্ছিল, আমি ঠিক বুঝলাম না যে কি করে। আপনাকে আর আপনার খালাসিকে একবার থানায় যেতে হবে। কেন স্যার? কেন মানে, আপনার বাস থেকে সব পাওয়া গেছে, বডিটা যে কাজ সেটা তো বোঝাও যাচ্ছে না। কোনো প্রমাণ পাওয়া যায়নি ঠিকই, কিন্তু আপনারা যে এই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই তারও তো কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। আর হ্যাঁ, এই কদিন কিন্তু আপনারা বাস চালাতে পারবেন না। ভিড়ের মধ্যে থেকে তিনজন লোক পুলিশের কথা শুনে নিজেদের মধ্যে চোখ আড়াআড়ি করে বাস স্ট্যান্ডের ড্রাইভার রুমে গিয়ে দাঁড়াল। তারপর তাদের মধ্যে নীতিশ নামের একজন ব্যক্তি বাকি দুজনকে বলল, ভাগ্যিস সময় মতো ওই কাটা বডিটাকে ওর বাসে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা কার বডি? কেই বা রেখেছিল আমাদের ভাড়া করা বাসটায়? সে থামতেই সুমন বলল, জানি না রে, তবে যে ওদের মেরেছে না, তারা বোধহয় আমাদের চেয়েও বড় হবে। মারার হাত খুব ভালো। দেখ না, পুলিশ বুঝতেই পারবে না কে মেরেছে বা কিছু। আমাদের বাসে কেনই বা ওসব রাখবে? তাহলে কি কেউ আমাদের সাহায্য করছে রে? চন্দন নামের লোকটা ওদের দুজনের কথা শোনার পর বলল, চল এখনই বাইরে যাই, পুলিশের কিন্তু সব দিকে চোখ আছে, আড়ালে কথা বলছি দেখে মুশকিল হবে, আর এই ঘটনা তদন্ত তো হবেই। চল এখনই সকলে বাইরে যাই। ওরা তিনজন বাইরে বেরিয়ে গেল। শীতলগঞ্জ বাজারে খবরের কাগজ দিতে আসা ছেলেটা আজ একটু বেলা করেই বাজারে এসেছে। সে বাজারের মাঝখানের সোলার লাইটটার পাশ দিয়ে সাইকেলটা ঘুরিয়ে কয়েকবার পাক খেতে খেতে চেঁচিয়ে বলল, আজকে টাটকা খবর আছে, বাসের মধ্যে কাটা মৃতদেহ উদ্ধার। তবে আজকের পেপারে নেই, কাল শুনলাম খবর বের হবে। কোনো কোনো দোকানদার ছেলেটার কথা শুনে দোকানের ভেতর থেকে মুখ বের করে ওকে জিজ্ঞেস করলো ঠিক কি কি ঘটেছে। পুরো ঘটনাটা তারা জানতে চাইলো তার কাছ থেকে। ছেলেটা বলল, আমাদের বাস স্ট্যান্ডে আজ সকালে একটা বাসের মধ্যে থেকে একটা লোকের কাটা লাশ পাওয়া গেছে। ছেলেটার প্রথম কথাটা ভালোভাবে শুনল না, কিন্তু শেষের বলা কথাগুলো শুনে কেউ কেউ যেন চমকে উঠল। ছেলেটা আবার বলল, যা বলছি একেবারে টাটকা খবর, কিন্তু আমাকে একটা কথা বলো তো,
গগনদাকে কোথাও দেখেছো তোমরা? সেই বড় রাস্তার ধারে সকাল থেকেই দেখছি গগনদার টোটোটা পড়ে আছে। যাই তো একবার টোটো স্ট্যান্ডে দেখে আসি। টোটো স্ট্যান্ডে ছেলেটা গগনের কথা জিজ্ঞেস করলেও কেউ তাকে আজ সকাল থেকে দেখেনি বলেই জানায়। বেলা বাড়লে পুলিশকে কয়েকজন গ্রামবাসী মিলে বড় রাস্তার পাশে সকাল থেকে একভাবে দাঁড় করানো টোটোটার চালকহীন হয়ে পড়ে থাকার ব্যাপার ও গগন নামের এক টোটোওয়ালার নিখোঁজের কথা পুলিশকে জানালো। তারপর গগনের খোঁজ শুরু করে পুলিশ, আর টোটোটাকে থানায় বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। সকাল 10টার পরে বাজারে এসে যখন মাধব তার ঝাঁপ নামানো গ্যারেজটা খুলতে যাচ্ছিল, বাজারে এই কাটা লাশের কথা শুনে সে খানিকটা চমকে উঠল। হঠাৎ কি মনে হতে সে একবার গ্যারেজের বাইরে জঙ্গলের পাশে রাখা সেই জং ধরা টোটোটার দিকে তাকাল। টোটোটার সামনের চাকায় কেমন একটা লালচে দাগ লেগে আছে। সেটা দেখার জন্য একবার টোটোটার দিকে এগিয়ে গেল মাধব। ভালোভাবে একবার সেই দাগটা দেখার পর মাধব বুঝতে পারল দাগটা অনেকটা শুকিয়ে যাওয়া রক্তের মতো। গ্যারেজের সামনে খদ্দের আসতেই সে টোটোটার সামনে থেকে গ্যারেজের কাছে চলে গেল, কিন্তু দাগটা যে ঠিক কিসের তা বুঝতে পারল না মাধব। হয়তো অন্য কিছুর দাগ হবে। 5 মাস ধরে টোটোটা তো এক জায়গায় একভাবেই পড়ে আছে, ওটা এখন আর একেবারেই ব্যবহারযোগ্য নয়। সেটার এতটাই জরাজীর্ণ অবস্থা যে বসার সিটটা পর্যন্ত প্রায় উঠে এসেছে। রংটা তো একেবারেই উঠে গেছে, আর গাড়ির কাঁচ ভাঙা এবং পেছনে বসার জায়গায় কতগুলো লতানো গাছ পুরো গাড়ির বাকি অংশটায় এসে জাপটে ধরেছে। মাধবের মাথায় কি একটা খেয়াল আসতেই সে বলল, শালা এতদিন ধরে এটাকে বেচলাম না কেন? এই টোটোটাকে আর রাখবো না, বেচে দেব। তাছাড়া কতটা জায়গাও নিয়ে আছে, এর বদলে 2টো গাড়ি এখানে অনায়াসে ঢুকে যাবে। জঙ্গলও সব ভালোভাবে পরিষ্কার করে দেখতে হবে যন্ত্রগুলো সব ঠিক আছে কিনা। না, আর দেরি করব না। হয়তো পুরোটা ঠিক করতে কদিন বেশি সময় লাগবে। ছেলেগুলো আসুক, না হয় বলবো, কম দাম হলেও তো বেচে দিতে পারবো। আর এখন খদ্দেরেরও অভাব নেই, ঠিক কেউ এটা নিয়ে নেবে। খানিকক্ষণ বাদে গ্যারেজের বাকি ছেলেরা এলে মাধব ওদেরকে টোটোটাকে আবার ঠিক করার জন্য কাজ করতে শুরু করতে বলল। প্রায় 3 দিনের মধ্যে টোটোটা কেমন যেন ঝা চকচকে হয়ে উঠল, একেবারে যেন নতুন টোটোর মতো। গ্যারেজের ছেলেগুলো টোটোটার এখনকার এবং আগের অবস্থা দেখে যেন অবাকই হলো। শেষমেশ টোটোটা কেনার জন্য মাধব একজন খদ্দের পেয়ে গেল। মোটামুটি 4000 টাকায় ওই জং ধরা রিপেয়ার করা টোটোটাকে আশিস নামে একটা ছেলের কাছে বিক্রি করে দিল মাধব। ছেলেটা ক্লাস 9-এ ফেল করেছে। এই শীতলগঞ্জের একেবারে শেষের দিকেই ছেলেটার বাড়ি। ছেলেটার মা নেই, তবে বাবা আছে। তাও বাবার বকাঝকায় ছেলেটা টেনে টুনে শুধু ক্লাস 9 অবধি পড়াশোনা করেছিল। পড়াশোনাতে তার একেবারেই মন নেই। কোনো রকমে এবারেও বাবার ধমকে পরীক্ষায় বসার পরেও ক্লাস 9-এ ফেল করার পর সে আর নিজে থেকে পড়াশোনা করবে না বলে জেদ ধরল। তাই সে বাবাকে বলল একটা টোটো কিনে দিতে। প্রথমে তার বাবা একটু ইতস্তত করল যে টোটো চালাবার কথা শুনে, আর তাছাড়া যে আদেও টোটোটা চালাতে পারবে বলে বলছে সেটা নিয়ে তার একটু সন্দেহই ছিল। কিন্তু আশিস তার বাবাকে বলল, বাবা, আমি গোপাল দাদার থেকে টোটো চালানো শিখেছি, আমি চালাতে পারি। ছেলের মুখে এই কথা শুনে শেষমেশ আশিসের বাবা রাজি হন। তবে তাঁর বাবার পক্ষে একসঙ্গে 4000 টাকা দেওয়া সম্ভব নয়। তাই আশিস নিজের চালানো সাইকেলটাও বিক্রি করে দেয়। ছেলেটাকে টোটো বেচার আগে মাধব যখন দেখেছিল যে ছেলেটার বয়স তখন একেবারে কম, প্রথম সে আশিসকে কম বয়সের বাচ্চা বলে টোটোটা বিক্রি করতে নাকচ করে দেয়। এমনিতেই বাচ্চা বাচ্চা ছেলেদের টোটো চালাবার হাত খুব একটা ভালো হয় না। প্রায় তো এসব কথা কানে আসে যে ছোট ছোট ছেলেরা গান চালিয়ে টোটো চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙছে। তবে আজ ছেলেটাকে টোটো দেওয়ার আগে ভালো করে পরীক্ষা করে নিয়েছে মাধব।
ছেলেটার বয়স কম হলেও টোটো চালাবার হাত ভালো। আশিস চলে যেতেই হঠাৎ গ্যারেজের সামনে একটা লোক ফ্যাক ফ্যাক করে হেসে মাধবের দিকে তাকিয়ে বলল, কাজটা ভালো করলি না, এটা আমার ভাইয়ের টোটো। মাধব দাঁত খিঁচিয়ে বলল, প্রতিদিন এখানে এসে প্যান প্যান করিস না তো সুবীর। তোর ভাইয়ের টোটো, তাই জং ধরা টোটোটা কি তোর মরা ভাই ভূত হয়ে এসে চালাবে নাকি? পাগল কোথাকার, যা এখান থেকে। মাধবের শেষের কথাগুলো শুনে কেমন ডুকরে কেঁদে উঠল লোকটা। তারপর সেখান থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভাই ভাই বলে বারবার যেন বিড়বিড় করে ডাকতে ডাকতে চলে গেল। রাতে গ্যারেজের ঝাঁপ নামিয়ে বাড়ি ফিরে এসেছে মাধব। তার বাড়িতে সে একাই থাকে। ছোটবেলায় বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এক দূরসম্পর্কের কাকুর কাছে সে বড় হয়েছে। তার কাকু বিয়ে করে আলাদা সংসার হয়ে যাওয়ার পর গ্যারেজের ব্যবসা নিয়ে মাধব এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার আর বিয়ে করা হয়নি। রাতের খাবার খেয়ে ঘরের আলো নিভিয়ে বিছানায় এলিয়ে শুয়ে পড়তে দু চোখে যেন তার ঘুম নেমে এল। রাত তখন বেশ গভীর। হঠাৎ প্রচন্ড জোরে একটা শব্দ হলো বাইরে। সঙ্গে সঙ্গে মাধবের ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা হয়েই যাচ্ছে, তবে এই আওয়াজটা যে টোটোর হর্ন তা ভালো করে বুঝতে পারছে মাধব। কিন্তু এত রাতে তাঁর বাড়ির সামনে কে এভাবে হর্ন মারছে সেটা তো বুঝতে পারল না। ঘরের দরজাটা খুলে বাইরে আলোটা জ্বালিয়ে মাধব দেখল একটা টোটো দাঁড়িয়ে রয়েছে তার বাড়ির সামনে, আর সেটাই একটানা হর্ন বাজিয়ে চলেছে। মাধব কিছুই বুঝল না, এত রাতে টোটো কার, আর এখানেই বা কেন? টোটোটার সামনে এগিয়ে যেতেই মাধব দেখল টোটোটার মধ্যে কেউ বসেন। তাহলে টোটোটা এখানে নিয়ে আসলো কে? আর হর্নই বা কে বাজাচ্ছে? টোটোতে কোনো চালক না থাকলে আবার হর্ন বাজে নাকি? এসবের কিছুই যেন মাথায় ঢুকছে না মাধব। হঠাৎ বাইরের আলোটা দপদপ করতে করতে নিভে গেল, তবে তাতে আলোর অভাব হলো না। টোটোর সামনের দুটো লাইটের আলো বারবার জ্বলছিল আর নিভছিল, সাথে সেই হর্ন। হঠাৎ টোটো থেকে একটা লোকের গলার আওয়াজ শুনতে পেল মাধব। কি গো মাধবদা, আমার গাড়িটার ব্রেক ফেল করে গেছে, তুমি দাঁড়িয়ে দেবে না? তাই তো বারবার হর্ন বাজছে। মাধব সেদিকে তাকিয়ে বলল, কে? টোটোর ভেতর থেকে সেই অন্ধকারে বসে থাকা লোকটা বলল, আমি অধীর গো মাধবদা, চিনতে পারছো না? অধীরের নামটা শুনতেই কেমন যেন ঘাড়ের ওপর দিয়ে একটা শীতল হিমের স্রোত বয়ে গেল মাধবের। তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে লাগলো। মাধব থমকে থমকে বলল, এখানে তো কেউ ছিল না, তুমি কে? এই বলে সে ঘরে ঢুকতেই যাচ্ছিল, ঠিক এমন সময় ঘরের দরজাটা কেমন আপনা আপনি যেন ভেতর থেকে বন্ধ হয়ে গেল। ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল অধীর মাধবকে। টোটোটার ভেতর থেকে সে আবার বলল, আমি অধীর, আমাকে বুঝি আর তোমার মনে নেই? মাধব বলল, তুই তো মরে গেছিস, তাহলে তুই কি করে? আমি ভুল দেখছি না তো? না মাধবদা, তুমি কিছু ভুল দেখছো না। অধীর আবার বলল, ও বিশ্বাস হচ্ছে না? তাহলে সামনে এসে দেখো। মাধব শুধু অধীরের গলার আওয়াজই শুনছিল, কিন্তু লোকটার কথা শুনে টোটোর আলোয় এক ঝলক দেখে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল মাধব।
টোটোটার মধ্যে বসে আছে একটা অস্পষ্ট চেহারার লোক। তার মুখটা যেন থেতলে গেছে, চোখ, কান, মুখ, নাক কিছুই বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে অধীর টোটোটার ভেতর থেকে আবার বলল, ভয় পেলে নাকি মাধবদা আমায় দেখে? আমি না বড় সমস্যায় পড়ে এসেছি তোমার কাছে। কিছুতেই ব্রেক থামছে না গাড়ির, তাই তো তোমার কাছে নিয়ে এলাম টোটোটাকে ঠিক করতে। তুমি বলো না মাধবদা, এই তুমি টোটোটাকে ঠিক করে দেবে না? বলো দেখিনি, বলো। ধপ করে মাটিতে পড়ে গেল মাধব। যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছিল সে। মাটি থেকে উঠে প্রাণপণে ছুটে যেতেই টোটোটার ভেতর থেকে একটা জোরালো হাসির শব্দ শুনতে পেল। মাধব একবার পেছনের দিকে দেখল তাকিয়ে। সেই টোটোটাও তার পিছনেই ছুটে আসছে। ধীরে ধীরে যেন টোটোটা দূরত্ব কমিয়ে আনছে। মাধব আর বেশিক্ষণ দৌড়াতে পারল না। সে আরো খানিকটা দৌড়ে রাস্তার মাঝ বরাবর বসে পড়ল। টোটোটাও গতি কমিয়ে তার সামনে এসে দাঁড়াতেই মাধব দুই হাত জড়ো করে ধরা গলায় বলল, দেখ অধীর, তুই আমায় ছেড়ে দে। আমি তো তোকে মারিনি, বল ছেড়ে দে আমায়, ছেড়ে দে ভাই। টোটোটার ভেতর থেকে অধীর বলল, তোমায় ছেড়ে দেবো মাধবদা? তুমি আমার দাদাকে ভরা বাজারে পাগল বলেছো আজকে সকালে, তোর মনে নেই? তারপরে তুমি ঠিক কি বলেছিলে মাধবদা? মাধবের কানে যেন তার বলা সেই কথাটা ভেসে উঠল। মাধব কাঁদতে কাঁদতে আরো একবার বলল, আমাকে ক্ষমা করে দে ভাই, তুই তখন ব্যবসার সময়। ব্যবসা সে আবার কিসের মাধবদা? তুমি 5 মাস আগে থানার এক কনস্টেবলকে ঘুষ খাইয়ে আমার টোটোটা চুরি করে আনুনি, বলো বলো দেখিনি? তারপর তো এনে ওভাবেই ফেলে রাখলে। আজকে দোকানের জায়গায় সমস্যা হচ্ছে তাই বেচে দিলে। এটাই তো তোমার ব্যবসা, কি কি বলো গো মাধবদা? তুমি তো আমার ভাইকে সেদিন সবার সামনেই বলেছিলে যে আমার ভাইয়ের টোটোতেও নাকি বোমা ছিল। সে তো পাশের গ্রামের লোকেদের নামাতে গিয়েছিল। 2 মাস ধরে পুলিশ জেলে আটকে রেখে বিনা দোষে মেরেছে আমার ভাইকে। কতবার কেঁদে বলেছে ও সঙ্গী না, কিন্তু শোনেনি। শেষ পর্যন্ত আদালতে যখন প্রমাণ হলো ও নির্দোষ, জেল থেকে বের হওয়ার পর আমার ভাইটা পাগল হয়ে গেল। আমার ভাই নিজে পাগল হয়নি মাধবদা, ওকে পাগল বানিয়েছো তোমরা। আর তুমি তো আমাকে দেখতে চেয়েছিলে না? দেখতে চেয়েছিলে তো, দেখো তবে। আমার বড় ভুল হয়ে গেছে রে অধীর। বড্ড দেরি করে ফেলেছো গো মাধবদা। মৃত মানুষকে নিয়ে তোমার ভারী মজা করবার খুব শখ না? এবার মৃত্যু কেমন হয় আমি আমি তোমায় দেখাবো। অধীর একবার প্রচন্ড জোরে হেসে উঠল। তারপর কেমন ঝড়ের গতিতে টোটোটা নিয়ে চলে গেল মাধবের শরীরের ওপর দিয়ে কয়েকবার। তারপর আবার রাস্তার আর এক পাশ থেকে টোটোটা আবার ঘুরে এসে মাধবের শরীরের ওপর দিয়ে বার কয়েক এক নাগারে এভাবে চলে যাওয়ার পর মাধব রাস্তায় রক্তাক্ত অবস্থায় কাটা মাছের মতো ছটপট করতে লাগলো যেন। সে রাস্তায় উঠে দাঁড়াবার 2-1 বার চেষ্টা করল। টোটোটা রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে তারপরেই কেমন যেন মিশে গেল অন্ধকারে। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হতেই আশিস টোটোটাকে উঠোনের মাঝখানে দেখে খানিকটা অবাক হলো। সে কয়েকবার তার বাবাকে ডাকতেই তার বাবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আশিস বলল, বাবা, তুমি কি টোটোটাকে রান্নাঘরের পাশ থেকে উঠোনে এনে রেখেছো? আশিসের বাবা বলল, না তো, টোটোটা তো এখানেই রাখা ছিল। ঘুম থেকে উঠে তো এখানেই দেখছি। না বাবা, টোটোটা আমি তো এখানে রাখিনি। আমি তো রান্নাঘরের পেছনের বারান্দায় রেখেছিলাম। তাহলে টোটোটা এখানে এলো কি করে? তুই রেখেছিস, হয়তো ভুলে গেছিস।
আশিস কিছুই বুঝল না যে টোটোটা কি করে উঠোনে চলে এলো। সকালের খাবার খেয়ে প্যাসেঞ্জার ওঠানোর জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু বেশি দূর আর এগোতে পারল না আশিস। বড় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে তারা হাত দেখিয়ে বারবার রাস্তা থেকে সব গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছিল। আশিসও গাড়ি ঘুরিয়ে বাজারের কাছাকাছি যেতে আরো কয়েকজন টোটো চালকের থেকে আসল ব্যাপারটা বুঝতে পারল। ওপাশের রাস্তার ধারে প্রাইমারি স্কুলে একটা বোমা ফেটেছে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা কেউই তখন স্কুলে ছিল না, আর স্কুলের মধ্যেরই একটা ঘরে বোমাটা ফাটে। পাশের মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। ছাত্র ছাত্রী সহ বহু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নাকি প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয় সেই বোমা ফাটার শব্দ শুনে। অনেকে তো অজ্ঞান হয়ে গেছে। তারপরেই ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আর তদন্তের জন্য সেই রাস্তা দিয়ে কাউকে আর এগোতে দিচ্ছে না পুলিশ। টোটো ঘুরিয়ে বাজারের টোটো স্ট্যান্ডেই তারা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় খানিকটা দুপুরের দিকে শীতলগঞ্জের বড় রাস্তার এক ধারে আরো একবার পুলিশের গাড়ি দেখে লোকজন ভিড় করে দাঁড়ান। তারপর রুমাল দিয়ে নাক চেপে কয়েকজন রাস্তার ধারের জঙ্গল থেকে একটা ছিন্ন বিচ্ছিন্ন দেহকে স্ট্রেচারে তুলতে লাগলো। কয়েকজন লোক খানিকক্ষণ আগে নাকি রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কুকুরকে কিছু একটা টেনে হিঁচড়ে খেতে দেখে। রাস্তার ধারে আর একটু এগোতেই প্রত্যেকে একটা পচা দুর্গন্ধ পায়, আর তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। বডিটার পরনে থাকা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি দেখে বাজারের অনেকে বডিটাকে টোটো গ্যারেজের মালিক মাধব মণ্ডলের বলে শনাক্ত করে। গুনগুন স্বরে গান করতে করতে টোটোটাকে নিয়ে আজ বাড়ির দিকেই রওনা হয়েছিল আশিস। টোটো চালিয়ে প্রথম দিন বেশ কিছু টাকা আয় করেছে সে, তবে এখন গাড়িটাকে একটু বিশ্রাম দিতে হবে। একে নতুন টোটো, আর তার মধ্যে ব্যাটারিও কমে এসেছে, তাই স্পিড কমিয়ে রাস্তার এক ধার দিয়েই যাচ্ছিল সে। হঠাৎ কি জানি তার কানে কানে বলল, বাস স্ট্যান্ডে চল, গাড়ি করাবি না। বেশ অন্যমনস্ক থাকায় হঠাৎ কথাটা শুনতেই কেমন চমকে ওঠে আশিস। বলে, কে? কোনো উত্তর এলো না। আশিস চারিদিকে তাকিয়ে বলল, ধুর, এখানে তো আমি ছাড়া আর কেউই নেই। হে, খেইবা আবার বাস স্ট্যান্ডে যাবে এত রাতে? ঘুম পাচ্ছে। রাতও বোধহয় ভালোই হয়ে গেছে, আবার কালকে সকাল সকাল উঠতে হবে। হঠাৎ টোটোর হ্যান্ডেলে রাখা হাতটাকে ধাক্কা মেরে কে যেন সরিয়ে দিল। টোটোটা প্রচন্ড জোরে একবার ঝাঁকুনি দিয়ে উঠল মুহূর্তের মধ্যে। কি হলো ব্যাপারটা? হাতটা মনে হলো কেউ ধাক্কা মেরে সরিয়ে দিল। হ্যাঁ, আশিস কথাটা বলে আবারও টোটোর হ্যান্ডেলে হাত রাখতেই যাচ্ছিল। এবারে কে যেন আশিসের গালে সপাটে একটা চড় মারল। আশিস কিছুই বুঝল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তার আগে সে আবার কানের মধ্যে আবার সেই গলার আওয়াজটা শুনতে পেল। টোটোটা এখন বাস স্ট্যান্ডে যাবে, শুয়ে পড়, তুই শুয়ে পড়। আশিস কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু আর বলতে পারল না। তার আগেই কেমন যেন তার চোখ দুটো বুজে আসলো। নিমেষের মধ্যে আর এক হাতের গাড়ির হ্যান্ডেল ছেড়ে সে সিটের মধ্যে ঘাড় এলিয়ে শুয়ে পড়ল। রাস্তা দিয়ে ধীরে ধীরে টোটোটা এগিয়ে গেল বাস স্ট্যান্ডের দিকে। প্রায় ৬-৭ বার মোবাইলে ফোন করবার পরেও টোটোওয়ালা কিছুতেই ফোন তুলছে না। বাস স্ট্যান্ডের অন্ধকারে তারা কিছু একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ নীতিশ বলল, কি রে বরুণ, কোথায় তোর টোটো? আরে আজকে ভোরে মাল ট্রেনে করে এই বোমাগুলো তো ভুবনগঞ্জে পাঠাতে হবে। ওখানকার লোকেরা বারবার ফোন করছে তো, আর আমাদেরও তো বের হতে হবে। এখন রাত ৩টে বাজে, ভোর হতেও তো আর বেশি বাকি নেই। আজকেই গা ঢাকা দিতে হবে। পুলিশ কিন্তু এখনো ওই কাটা ছিন্ন ভিন্ন করা দেহটাকে নিয়ে তদন্ত করে যাচ্ছে।
আর যদি কোনোভাবে আমাদের আসল পরিচয় জানতে পারে তাহলে মুশকিল। তাই আজকেই ঘাঁটি পাল্টাতে হবে। ভেবেছিলাম স্কুলের বোমা ফাটানোর প্ল্যানটা সফল হবে, কিন্তু আজকে বাচ্চাগুলোর খেলা ছিল স্কুলে। আরে মাইকে অ্যানাউন্স করেনি তো জানবো কিভাবে? আগে খবর পেলে বোমাগুলোকে তো মাঠের আশেপাশের কোনো ঝোপের আড়ালে রেখে দিতাম। আজকের মধ্যে ওই গুদাম ঘরে পৌঁছতে হবে। চন্দন বলল, দেখ বেটা, বোধহয় শীতের রাতে লেপ কম্বলের তলায় শুয়ে তৃপ্তিতে ঘুমোচ্ছে। আজকেই বোমাগুলো কিন্তু এখান থেকে সরাতে হবে। একে আজকে স্কুলের বিস্ফোরণটা সফল হয়নি, পুলিশ কি এত সহজে ছেড়ে দেবে নাকি? বোধহয় এতক্ষণে তদন্ত শুরু করে দিয়েছে। ওপর মহল থেকে যদি কোনোভাবে আমাদের ছবি একবার পায় তাহলে নীতিশ কিছু একটা কর ভাই। এখানে 7 মাস ধরে বাস ড্রাইভারের ছদ্মবেশ ধরে কিছু তো তেমন করা গেল না, বেকার বেকার এখানে পড়ে আছি। এবার বের হতে হবে। সব বোমাগুলো মালগাড়িতে তুলে দেওয়ার পর আমাদের পালাতে হবে। চল চল। তারপর যখন টোটো পাওয়া যাবে না তখন ওদেরকে ফোন করে গাড়ির ব্যবস্থা করতে বলবো। আপাতত তো ওই পাশের গ্রামের বরুণ নামের লোকটার গোদাম ঘরই আমাদের ঘাঁটি। বোমাগুলো ওদের কাছে গেল, একদিন বসে 3টে জায়গায় আমাদের সংগঠনের সকলে মিলে পরিকল্পনা করব। চন্দন আর বাকি কথাটা শেষ করতে পারল না। তার আগেই বাইরের অন্ধকার থেকে একটা তীব্র আলো এসে লাগলো তার মুখে। আরো খানিকটা কাছে আসতেই ওরা স্পষ্ট দেখল সেখানে একটা টোটো দাঁড়িয়ে। এগিয়ে এসে থামলো তাদের মুখোমুখি। তারপর টোটোর ভেতর থেকে একজন বলল, আপনারা কোথাও যাবেন নাকি? তাহলে চলুন না, আমি নিয়ে যাচ্ছি। সুমন একবার ভাবছিল সে যাকে রাতে আসার জন্য বলেছিল সেই হয়তো টোটোওয়ালা হবে। সে বলল, তুমি দিশু তো? না না, দিশুদা জ্বর আজকে। প্যাসেঞ্জারি করে সন্ধ্যাবেলায় জল ঢেলেছিল, তার জন্যই জ্বর এসেছে। তাই দিশুদা আমাকে পাঠালো যে আপনারা নাকি কোথাও যাবেন। সুমন বলল, তা যাবো, কিন্তু তুমি তোমার গাড়ির আলোটা নেওয়া হতো এখন। আমাদের স্টেশনে একবার নামবে, তারপর একেবারে পাশের গ্রামের শেষ প্রান্তের গোদাম ঘরের সামনে নামিয়ে দেবে, ঠিক আছে? আগে নীতিশ বলল, নে আর দেরি করিস না, তাড়াতাড়ি বস্তাগুলোকে টোটোতে তুলে দে। টোটোর ভেতর থেকে লোকটা তাদের কথা শুনে বলল, আমি কি তোমাদের সাহায্য করব? কিন্তু নীতিশ বলল, না না না, আমরাই পারবো। আর শোনো, টোটোটা কিন্তু খুব জোরে চালাবে, কোথাও থামাবে না। যতক্ষণ না পর্যন্ত এই গ্রাম ছেড়ে বের হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিছুতেই শান্তি নেই। সুমন একবার বলল, এত তাড়াহুড়ো না করলেও হতো, আর 2 দিন সময় নিয়ে। না, ওরা ভুল খবর দেবে না। আর নেক্সট এখানে কোনো পরিকল্পনা থাকলেও মাথা খাটিয়ে করতে হবে। এখন এখানে কিছু করতে সমস্যাই হবে। বাজারে আরেকটা খুন হয়েছে, খবরটা কানে যায়নি? ওই বাসের ছিন্ন ভিন্ন মৃতদেহটার মতোই মেরেছে। কে যে মেরেছে কে জানে। কয়েকজনের থেকে শুনলাম রাস্তার এক ধারে পড়েছিল, বেশ দুর্গন্ধও নাকি বের হচ্ছিল। তাই পুলিশ এখন আরো সজাগ, দিনরাত পুরো গ্রামে টহল মারবে, বুঝলি? আর সুমন বলল, আর কি? আরে বল, থেমে গেলি কেন হঠাৎ? তোদের খবরটা জানাইনি, শোন তাহলে। গতকাল রাতে সবুজাল জঙ্গি সংগঠনের কয়েকজন ধরা পড়েছে। সকালে চায়ের দোকানে বসে চা খেতে খেতে খবরের চ্যানেলে দেখছিলাম ওরা নাকি বাদাম কারখানায় ছদ্মবেশ ধরেছিল। এই তো ওদের মধ্যে ধরা পড়া একজন বয়ান দিয়েছে 1 মাস ধরে নাকি ওরা ওখানে লুকিয়ে আছে, আর কয়েকদিনের মধ্যে একটা ব্যস্তবহুল রাস্তায় বোমা বিস্ফোরণের কথা ছিল। তাই তো বলছি, নিউজটা কিন্তু এর মধ্যে বেশ ভালোই ছড়িয়ে গেছে। নে এখন টোটোতে ওঠ, আর বেশি দেরি করিস না। আজকেই এই চত্বর বদলাতে হবে। এখানে আর বেশি দিন গোপন পরিচয় থাকতে পারবো না। আমাদের 3 জনের আসল নাম এখানকার পুলিশ একবার জানতে পারলে খুব মুশকিল হয়ে যাবে। ওরা 3 জনে টোটোতে ওঠার পর হঠাৎ চন্দন লোকটার পাশে কাউকে একটা টোটোর মধ্যে ঘাড় এলিয়ে শুয়ে থাকতে দেখল। বলল, ওকে। লোকটা একটা বাঁকা হাসি হেসে বলল,
ওর নামার জায়গা এখনো আসেনি, ততক্ষণ ও ঘুমোক, যাওয়ার পথে নামিয়ে দেব। হঠাৎ সুমন নামের লোকটা সামনের টোটো চালকের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি যে বললে দিশুর নাকি জ্বর এসেছে, ও তো পেছনে, তুমি মিথ্যে কথা বলছো কেন আমাদের? দিশু নামের লোকটা আর বেশিক্ষণ চেঁচিয়ে ডাকতে পারল না পেছন থেকে। সে বোধহয় রাস্তা ফাঁকা দেখে মাঝ রাস্তা দিয়েই আসছিল। হঠাৎ পেছন থেকে একটা লরি এসে পিষে দিল তাকে। পেছনে তাকিয়ে সেই দৃশ্য দেখে চিৎকার করে উঠল সুমন। তারপর লরিটা আবার পাশ কাটিয়ে চলে যেতেই সুমন বলল, লোকটা বোধহয় শেষ একেবারে, এই লরিটা তো ওকে পিষে দিল। টোটো চালক কিন্তু কোনো কথা বলছিল না, না একবারও পেছনে ফিরে তাকিয়েছে। বেশ কয়েকবার ওরা তিনজনে টোটোওয়ালাকে নানাভাবে থামানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই টোটোওয়ালা টোটো থামালো। অন্ধকারে ওদেরকে সে ঠিক কোথায় যে নিয়ে যাচ্ছে তার কিছুই বুঝতে পারল না ওরা। শেষমেশ নীতিশ চন্দন আর সুমনকে বলল, এই টোটোওয়ালাটা পুলিশের লোক নয় তো? গাড়িটাকে তো স্টেশনের দিকেও নিয়ে যাচ্ছে না, কি করব? বোধহয় আমরা ধরা পড়ে গেছি। হঠাৎ টোটোওয়ালা প্রচন্ড জোরে ব্রেক কষে টোটোটা থামিয়ে দিল। হ্যাঁ, আমি একটু নসে খেয়ে নি, আপনারা বরং একটু বসুন। লোকটার এই নস্যি খাওয়ার কথা শুনে ওরা যেন খানিকটা চমকে উঠল। সুমন একবার কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল, নস্যি তো ওই অধীর নামের লোকটাও খেত। নীতিশ আর নিজের মাথা ঠিক রাখতে পারল না। লোকটা যে কে ওরা জানে না, সে যে কি চাইছে তাও বুঝতে পারছে না। এত রাতে স্টেশনের রাস্তায় না নিয়ে তাদেরকে লোকটা ঠিক কোথায় নিয়ে এলো তাও বুঝতে পারছে না ওরা। সুমনকে একবার ধমক দিয়ে নীতিশ প্যান্টের পকেট থেকে একটা বন্দুক বের করে লোকটার মাথায় ঠেকিয়ে দাঁত খিচিয়ে বলল, এই তুই কে বল? তোকে পুলিশে পাঠিয়েছে তাই না? এই সব চাল, চুপচাপ এখন স্টেশনের রাস্তায় চল, না হলে কিন্তু তোর খুলি আমি উড়িয়ে দেব। চল চল, গাড়ি ঘোড়া তাড়াতাড়ি, না হলে কিন্তু তোকে ওপরে পাঠিয়ে দেব। লোকটা একবার তার কথা শুনে হাসল, তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলল, মরা মানুষকে আর কতবার মারবি? মার মার মার। নীতিশ বলল, মরা মানুষ মানে? আর তোমার গলার আওয়াজটা এমন অন্যরকম শোনাচ্ছে কেন? তুমি কে? আমি অধীর। আমাকে চিনতে পারছিস না তোরা? ভুলে গেছিস? হ্যাঁ, আমি কিন্তু তোদের বলিনি রে, একেবারে বলিনি। হঠাৎ নীতিশ বাইরের টোটোটার আলোতে দেখল অধীরের মাথাটা শরীর থেকে কেমন যেন আপনা আপনি ঘুরে গেল। নীতিশ সেই দৃশ্য দেখে হাতের বন্দুকটা টোটোতে ফেলে টোটো থেকে নেমে চেঁচিয়ে বলল, পালা চন্দন, পালা সুমন, এ মানুষ নয় দেখছি, মাথাটা কেমন ঘুরিয়ে পেছনে নিয়ে আসলো মুহূর্তের মধ্যে। নাম তোরা। নীতিশের কথাটা শেষ হতে না হতেই চন্দন আর করুণা টোটো থেকে নামতেই যাচ্ছিল। এমন সময় অধীর আবার টোটোটা চালাতে লাগলো। চন্দন আর করুণা সম্মিলিতভাবে নীতিশকে বলল, বাঁচা আমাদের নীতিশ, বাঁচা আমাদের নীতিশ। নীতিশ ওদের দুজনকে টোটো থেকে নামানোর জন্য চলন্ত টোটোটার পেছন পেছন দৌড়াতে লাগলো। নীতিশ টোটোটার কাছাকাছি আসতেই চন্দনের হাত ধরে টান মারতে গিয়ে রাস্তায় পড়ে গেল, কিন্তু সে চন্দনের হাত ছাড়ল না। অধীর একটা পৈশাচিক হাসি হাসতে হাসতে টোটোটার বেগ বাড়ালো। এক প্রকার মাটির সাথে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তারা এগিয়ে চলল। এক সময় নীতিশকে চন্দন আর সুমন শক্ত করে টেনে তুলল টোটোতে। তারপর ওরা তিনজন মিলে অধীরকে বলল, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও অধীর। দেখো দেখো, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, আমাদের ছেড়ে দাও, ক্ষমা করে দাও অধীর। ছেড়ে দেও?
না, তা কি করে? সেদিন তোমরা কি আমাকে ছেড়ে দিয়েছিলে বলো? কি কি মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে? আমি এভাবে তোমাদের কাছে বারবার বলেছিলুম, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মনে পড়ে? মনে পড়ে কি 5 মাস আগে ঠিক এমনই একটা রাতের কথা। অধীর থামতেই ওদের তিনজনের চোখে যেন ভেসে উঠল একটা ঘটনা। সেদিন রাতে বাজার থেকে অধীর টোটো নিয়ে তাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়ি ফিরেছে। সেদিন সন্ধে থেকে বার কয়েক পুলিশ বারবার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে টহল মেরে যাচ্ছিল। অধীর টোটোটা নিয়ে ফেরবার পথে পুলিশের সেই গাড়ি ওকে আটকে ধরে। এত রাতে সে বাস স্ট্যান্ডে কেন গিয়েছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেদিন অধীর পুলিশকে বলেছিল, স্যার বাড়ি ফিরছিলুম ওই বাস স্ট্যান্ডের লোক নামিয়ে। ও অধীর, তুই যা যা, তুই তো আমার চেনা। আমি ভাবলাম অন্য কেউ টোটো চালাচ্ছে। কিছু কি হয়েছে স্যার? হ্যাঁ, উগ্রপন্থী ঢুকেছে ছদ্মবেশে শীতলগঞ্জে, বুঝলি? তাই টহল দিচ্ছি। যা বাড়ি যা। আর শোন, রাতে এলাকা ছাড়া অন্য কোথাও এই কদিন টোটো চালাস না। বাজার এলাকার কাছেই টোটো চালাস। ওরা ছদ্মবেশে ঢুকেছে, তাই ওপর মহল থেকে সতর্ক করেছে। আচ্ছা স্যার, ঠিক আছে। পুলিশের গাড়িটা চলে যেতে অধীর যখন টোটোতে উঠতে যাচ্ছিল, ঠিক এমন সময় বাস স্ট্যান্ডের সামনে থেকে নীতিশ এসে অধীরের মুখ চেপে ধরল। অধীর কিছুই বুঝল না। সে বারবার চেঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই নীতিশ অধীরের মাথার কাছে বন্দুকটা ঠেকিয়ে বলল, তুই তো দেখছি খুব পুলিশ ঘেঁষা। বল, পুলিশকে আমাদের নামে কি বলেছিস বল। নীতিশের হাতের ফাঁক দিয়ে অধীর বলল, কিছু বলিনি, কিন্তু তোমরা আমাকে এইভাবে ঘিরে ধরছো কেন? তুমি আমার মাথায় বন্দুকই বা ধরছো কেন? নীতিশ আবার বলল, না, কিছু তো বলেছিস তুই। টোটো চালাবার সময় কান পেতে শুনছিলি না আমাদের কথা? সত্যি করে বল, না হলে কিন্তু তোর মাথার খুলি উড়িয়ে দেব। অধীর বারবার ওদেরকে হাত জোড় করে বলছিল, আমি কিছু বলিনি, বিশ্বাস করো। আমি কিছু বলিনি তোমাদের ব্যাপারে। শুধু বলেছি যে তোমাদের বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছি, আর কিছু বলিনি গো। বিশ্বাস করো না গো। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি সত্যি বলছি। কিন্তু দারোগা বাবু কি একটা যেন বললো, তোমরা কি নাকি ওই উগ্রপন্থী টুকরোপন্থী নাকি কিছু একটা, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি। আমাকে ছেড়ে দাও। ঠিক এমন সময় হঠাৎ পাশের রাস্তা দিয়ে আর একটা টোটোতে কিছু একটা নিয়ে এসে টোটোটা থামিয়ে গগন বলল, আরে ওকে একদম বিশ্বাস করবেন না। ও কিছু তো নিশ্চয়ই বলেছে। আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে ও কথা বলছিল পুলিশের সঙ্গে। আমি তো তাই রাস্তা ঘুরিয়ে এলাম। সুমন বলল, কি করব তাহলে? নীতিশ বলল, ওর তো আর বেঁচে থেকে কাজ নেই। ও বেঁচে থাকলে আমাদেরই বিপদ বাড়বে। চন্দন বলল, হ্যাঁ তাই কর। ও বেঁচে থাকলে আমাদেরই বিপদ। সুমন একবার মেরে ফেলার কথা শুনে ইতস্তত করে বলল, মানে প্রাণে মেরে ফেলবি তোরা একেবারে লোকটাকে? হ্যাঁ। নীতিশ হেসে বলল, ও বাবা, মায়া হচ্ছে নাকি তোর? এই ধান্দায় এতদিন ধরে আছিস, জানিস না আমাদের মায়া দয়া কিছু থাকতে নেই। আমরা শুধু নিজেদের দখলের রাজত্ব বুঝি। সুমন আর কিচ্ছু বলল না। অধীরের হাত পা মুখ বেঁধে নীতিশ আর চন্দন বড় রাস্তার মাঝখানে শুইয়ে দিল অধীরকে। নীতিশ চেঁচিয়ে বলল, কিরে, খুব কষ্ট হচ্ছে না? এই তো এক্ষুনি একটা ট্রাক এসে পিষে যাবে, আর কষ্ট হবে না। তুই কিন্তু আমাদের জন্য বিপজ্জনক, বুঝলি? হঠাৎ দূর থেকে একটা প্রচন্ড জোরালো আওয়াজ। একটা লরি প্রচন্ড জোরে এগিয়ে আসছে, আর রাস্তা থেকে ওরা সরে যেতেই দূরের থেকে প্রচন্ড জোরে একটা ট্রাক এসে অধীরকে রাস্তায় পিষে দিয়ে চলে গেল।
তারপর গগনের টোটো থেকে বোমাগুলো নিয়ে বাস স্ট্যান্ডের পেছনের একটা ঘরে ওগুলো রেখে বাস ড্রাইভারকে ঘুষ দিয়ে একটা বাস ওরা তিনজনে ভাড়া নিয়েছিল। নীতিশ বাস ড্রাইভার, চন্দন আর সুমন বাসের খালাসির ছদ্মবেশ নিল। পরের দিন সকালে পুলিশ রাস্তা থেকে অধীরের মৃতদেহটা উদ্ধার করার পর দেখেছিল মুখটা একেবারে থেতলে গিয়েছিল লোকটার। আর তার 3 দিন পর বাজারের টোটো গ্যারেজের মালিক মাধব থানার একজন কনস্টেবলকে ঘুষ খাইয়ে অধীরের টোটোটা চুরি করিয়ে নিয়ে আসে। অধীরের ভাই সুবীর ভাইয়ের সেই বিভৎস মৃতদেহটা দেখার পর একেবারে পাগল হয়ে যায়। টোটোটা চলছিল, হঠাৎ অধীর বলল, গগন আর মাধবকে আমি মেরে ফেলেছি, এবার তোদের পালা। যতটা কষ্টে তোরা আমাকে মেরেছিলি সেদিন, তার চেয়েও দ্বিগুণ কষ্টে তোদের আমি মারবো। আজ আমি তোদের মেরে আমার দেশকে কলুষ মুক্ত করব। সেদিন আমি তোদের উদ্দেশ্য বুঝিনি, আজ বুঝেছি। সে দেশের খেয়ে এতদিন বড় হয়ে উঠলি, তার কিনা ক্ষতি করিস। তোদের মতন সঞ্চালকে আমি সাফ করব। আজ আমার দেশের জন্য তোদের মৃত্যু দরকার। স্কুল বাড়িতে বোমা তোরা ফেলেছিলিস, আমি জানতাম। তার আগেও তোরা নদীর পাশের বাজারে বিস্ফোরণ করেছিলিস না 3 মাস আগে? 5 জন মারা গেছিল তাতে। কিন্তু আজ আমি নিজের হাতে তোদের শেষ করব। অধীর থামতেই চলন্ত টোটো থেকে একে একে নীতিশ, চন্দন আর সুমন টোটো থেকে ঝাঁপ দিয়ে পালাতে যেতেই হঠাৎ টোটোটা ঘুরে এসে প্রচন্ড জোরে রাস্তার মধ্যে ওদেরকে ফেলে দিল। বারবার ওরা 3 জন সম্মিলিতভাবে নিজেদের বাঁচাবার জন্য আর্তচিৎকার করে রাস্তা থেকে ওঠার চেষ্টা করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই প্রচন্ড গতিতে টোটোটা আবার ঘুরে এসে ওদের গায়ের ওপর দিয়ে চলে গেল। টোটোটার ভেতর থেকে অধীর বারবার শুধু উল্লাসের হাসি হেসে রাস্তার এপাশ থেকে ওপাশে টোটোটাকে নিয়ে যাচ্ছিল। বারবার শুধু তাদের শরীর থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত টোটোর কাঁচে ছিটিয়ে পড়ছে। রাস্তার মধ্যে টোটোটা থামিয়ে সেই মৃতদেহগুলোর দিকে এগিয়ে এলো অধীর। রাস্তার মধ্যে ওই 3 জনের থেতলে যাওয়া শরীরগুলো দেখে পরমানন্দে রক্ত চেটে চেটে খেতে লাগলো সে। টোটোটা আবার স্টার্ট দিয়ে কোথায় জানি চলে গেল। তারপর হঠাৎ অধীর একবার চিৎকার করে বলল, জয় হিন্দ। সকালে কয়েকবার চোখে জলের ছাপটা এসে পড়তেই চোখ খুলে আশিস দেখল সে বাড়ির উঠোনে টোটোর মধ্যে শুয়ে আছে। তার বাবা তার মুখের কাছে ঝুঁকে আছে। আশিস চোখ খুলতেই তিনি বললেন, কালকে রাতে কখন বাড়ি ফিরেছিলি তুই? আমি তো তোর জন্য খাবার বেড়ে রেখে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পর একটু আগে বাইরে বেরিয়ে উঠোনে এসে দেখি তুই তো গাড়িতেই শুয়ে আছিস। ওঠ, মুখ ধুয়ে চা খেয়ে একটু জিরিয়ে নে। আজ না হয় টোটো নিয়ে বিকেলে বের হোস। আশিস শুধু তার বাবার কথাগুলো শুনে তার মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু কালকে সে কখন বাড়ি ফিরল আর কিভাবে বাড়ি ফিরল কিছুই তার মনে নেই। শুধু তার এইটুকু মনে আছে সে বাড়ি ফিরেছিল বড় রাস্তাটা দিয়ে। এরপর আর কিছু ভাবতে গেলেই মাথাটা প্রচন্ড যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। বড় রাস্তায় 3টে থেতলে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে, আর তাদের সামনে একটা বস্তা। মুখগুলো বোঝা গেল না। পুলিশের চিনতে অসুবিধা হলো না যে এরা কারা। বেশ কয়েকদিন আগে বাস স্ট্যান্ডে যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, এই লোকগুলোকে তার আশেপাশেই দেখা গিয়েছিল। তবে সকলের ভিড়ের মধ্যে থেকে একবার পুলিশ সুপার অভয় রায় বলল, এই 3টে লোকের নাম নীতিশ, চন্দন আর সুমন, কিন্তু এদের আসল নাম রবি, সুজল আর লিটন। এরা নাম করা উগ্রপন্থী। এতদিন আপনাদের মধ্যেই এরা ঘুরে বেরিয়েছে। আমরা ব্যর্থ তা বলতেই হয়, কিন্তু এদেরকে যে এভাবে মেরেছে
সেও তার দেশকে বোধহয় সমানভাবেই ভালোবাসে। আমরা নিশ্চিত যে ওই নদীর বাজারে 2 মাস আগের সেই বিস্ফোরণ কিংবা কালকে স্কুলে সেই বোমা বিস্ফোরণ এদেরই পরিকল্পনা ছিল। তবে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থাকায় তেমন কোনো বড়সড় ক্ষতি হয়নি। শুধু ওই নদীর বাজারে বিস্ফোরণের সময় 5 জন মারা গিয়েছিল। এরা গতকাল রাতে পালাচ্ছিল। পরে এদের ছবি পেয়েছিলাম। আজ সকালে বিজনগঞ্জের জঙ্গি ঘাঁটির সকলকে গ্রেফতার করেছে বিজনগঞ্জের পুলিশ। আমাদের কাছে কাল রাতেই খবর এসেছিল বটে, তবে কালকে মাইকিং হয়নি। যদি ওরা পালিয়ে যায়, বোধ হয় ওরা ওখানেই ডেরা বেঁধে বড়সড় একটা বোমা বিস্ফোরণের ঘটনার পরিকল্পনা করত। আর বস্তায় ভর্তি ওগুলো বোধহয় সব গ্রানাইট। তবে শীতলগঞ্জে বারংবার এমন ঘটনা ঘটায় আমরা আরো বেশি সজাগ হয়ে উঠব। তার সাথে সেই বাসের ছিন্ন ভিন্ন মৃতদেহ আর মাধব মণ্ডলের খুনের ঘটনার তদন্ত এখনো চলবে। আর গগন নামের টোটো চালকের উপযুক্ত প্রমাণ যতদিন না পাচ্ছি ততদিন ওই টোটোটা থানাতেই বাজেয়াপ্ত করা থাকবে। তবে এই নাম করা 3 জন জঙ্গির মৃত্যু সত্যি আমাদের কাছে স্বস্তির। প্রায় 10 বার এরা বিভিন্ন জায়গায় 3 জন নাম বদলে থেকেছে। এরা ধরা পড়লেও হয়তো আদালত এদের মৃত্যুদণ্ডই দিত, কিন্তু তার আগেই কেউ এদের মেরে দিল। পুলিশ বস্তার বোমাগুলো উদ্ধার করে সেগুলো নিয়ে যায়। সাথে রাস্তায় থাকা সেই মৃতদেহগুলোকে লোক দিয়ে সরিয়ে নিয়ে যেতে উপস্থিত সকলের মধ্যে একটা শোরগোল হল। কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে ভিড়টা সেখান থেকে সরে গেল। শীতলগঞ্জ থানার সামনে গ্রামের যত অ্যাক্সিডেন্ট করে, কিন্তু চোরাই গাড়ি সহ বড় বড় গাড়ি কিংবা বাস বা বাইক এসব দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। কুয়াশার মধ্যে হঠাৎ থানার বাইরে সেই গাড়িগুলোর মধ্যে থেকে কোনো একটা গাড়ির হঠাৎ একটা হর্নের আওয়াজ শোনা গেল। থানার একজন কনস্টেবল সেই আওয়াজ শুনে কুয়াশার মধ্যে হাতের টর্চটা জেলে খানিকটা এগিয়ে যেতে কাকে যেন সরে যেতে দেখলো এক পাশে। কনস্টেবল চিৎকার করে বলল, কে ওখানে দাঁড়িয়ে? কোনো উত্তর এলো না। কেবল সামনের অন্ধকারে প্রকাণ্ড ঝাঁকড়া নিম গাছটা থেকে কতগুলো পাখি উড়ে গেল। কনস্টেবল আরো একবার ভালো করে চারিদিকে টর্চ মেরে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। একবার ঢুলু ঢুলু চোখে হাই তুলে থানার দিকটায় ফিরেই যাচ্ছিল, এমন সময় সে আবার গাড়ির হর্নের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়াতেই দেখল গাড়িগুলোর একপাশে দাঁড়িয়ে থাকা টোটোটার সামনে আলো দুটো বারবার জ্বলছে আর নিভছে। একবার সে বিড়বিড় করে বলল, সার্কিট হয়নি তো? চাবি তো থানাতেই রাখা, হর্নও বাজছে, আবার আলোও জ্বলছে। টর্চ মেরে দেখি তো ব্যাপারটা। কনস্টেবল কথাগুলো বলে টোটোটার সামনে গিয়ে টর্চ মারতেই একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ তার কানে যেন ফিস ফিস করে বলে গেল, সর সামনে থেকে, আমি এখন গাড়ি নিয়ে বের হব। আমি কখন? তুই যাবি আমার সাথে? গেলে চল, উঠে আয় আমার টোটোতে। শুনছিলেন দেবোত্তমদের কলমে মধ্যরাতের টোটো। আজকের গল্পের গল্পপাঠে শুভম, বিভিন্ন চরিত্রে গগন, অগ্রজ, অধীর, বুবাই, পুলিশ, সপ্তর্ষি, নীতিশ, রুদ্র, চন্দন, আকাশ, সুমন, সৌমিক, অভয় রায়, সৌরভ, মাধব, সুপ্রভাত, আশিস, দেবাজিৎ, আশিসের বাবা রূপঙ্কর, ড্রাইভার সুবীর, টিসু, কনস্টেবল, ছেলে নিত্যানন্দ ও সমবেত কণ্ঠে সৌমিক ও আকাশ। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।